আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আজকে ইয়াংনেট এমন এক সময় আসলে আমরা কথা বলছি যখন সারা বিশ্বে এক ধরনের শোকের ছায়া। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় প্রায় 207 জনের মতো এখন পর্যন্ত আমরা মৃত্যুর খবর পেয়েছি, এর মধ্যে 2 জন বাঙালি আছেন। তো সব কিছু মিলে সারা পৃথিবীতে এখন শোক, বাংলাদেশেও তাই। সবগুলো সংবাদ মাধ্যমে যা সবার চোখে আসলে সেই দিকে যে কী হচ্ছে, কারা করছে, কারা করলো এমন ঘটনা, নিন্দনীয় ঘটনা। তো সেই ঘটনা আসলে নিন্দা জানাবো এবং শোক জানাচ্ছি যারা আহত, নিহত, হতাহত আছেন তাদের পরিবারের প্রতি শোক সমবেদনা জানাচ্ছি। এবং এই সবাই মিলে, সারা বিশ্বের সবাই মিলে এই বিপদ আমরা কাটিয়ে উঠবো, এই সহিংসতা আমরা কাটিয়ে উঠবো এমন প্রত্যাশা আমরা করছি। এবং নিশ্চয়ই যারা দোষী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এমন প্রত্যাশা করছে। আমার সঙ্গে আজকে আছেন সাফিয়া সাথী, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার। মূলত সেই পরিচয় আজকে আমরা নিয়ে এসেছি। তার অনেকগুলো কাজ আছে, আমরা ধীরে ধীরে সেই দিকে যাব। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আসলে আমাদের সাথে তিনি কথা বলবেন। তবে তার আগে একটু জানতে চাইব, সকালবেলা যখন আসলে এমন একটা ঘটনা শুনলেন, আসলে আপনি আমাদের অনুষ্ঠান আসবেন আপনি জানতেন আগে থেকে, এক ধরনের অবশ্যই প্রস্তুতি ছিল, কিন্তু সকালবেলা যখন শুনলেন এমন একটা ঘটনা ঘটেছে তখন আসলে কেমন লেগেছে? হ্যাঁ, এটা আসলে সবার জন্যই শোকের একটা বিষয়। আমরা তো সবাই শোকাহত এবং দেখছিলাম একটু পরপর নিউজ আপডেট দেখছিলাম। আমি ভাবছিলাম যে প্রোগ্রামটা কি আসলে কিভাবে অ্যাটেন্ড করব কিংবা হবে কি হবে না। তো আসলে আমরা সবাই শোকাহত। তারপরেও তো মানে জীবন চলে যাচ্ছে, চলে যাবে। আমাদের নিজেদের দেশেও মাঝে মাঝে বড় বড় দুর্ঘটনা ঘটে, তখনও আমাদের কাজ করে যেতে হয় এরকমই। তো আমরা সবাই মিলে অনেক দূরের একটা দেশের ঘটনা যদি আমি বলি, দূরের একটা, তারপরে কিন্তু বাংলাদেশেও অনেক, কিন্তু অনেকে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশ সবকিছু মিলানোর চেষ্টা করেছেন যে আসলে এই ধরনের যে কোনো ধরনের সহিংসতা আমাদের দেশে ঘটতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আমরা নিজেরাও আসলে আতঙ্কিত থাকি সব সময়। এবং এরই মধ্যে বাংলাদেশের প্রশাসন থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছেন। তো আমরা প্রত্যাশা করবো আসলে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এবং আজকে শবে বরাতের রাত, এই প্রার্থনাটা করবো যেন সবার শুভবুদ্ধি যেন উদয় হয় এবং এই যে সহিংসতা, খুনাখুনি, ধর্মের নামই হোক বা যার নামই হোক, এই খুনাখুনি থেকে পৃথিবীর মানুষ থেকে বেরিয়ে আসে। সারা পৃথিবীতে এটা বৈশ্বিক সমস্যা, সন্ত্রাস হিসেবে দেখা দিয়েছে। আচ্ছা, সাথে আমরা একটু আজকের প্রসঙ্গে আসি। আমি যদি আপনাকে উদ্যোক্তা হিসেবেই আজকে নিয়ে এসেছি, আমার এর আগেও আমার অনুষ্ঠানে 2 জন নারী উদ্যোক্তা এসেছিলেন, তারাও এই পোশাক নিয়ে কাজ করেন, অনলাইনে তারা পোশাক নিয়ে কাজ করেন, পোশাক বিক্রি নিয়ে কাজ করেন। আপনিও তো অনলাইন দিয়ে শুরু করেছেন। জি, আমার অনলাইন দিয়ে শুরু হয়েছিল। মানে কিভাবে শুরুটা একটু বলেন। শুরুটা ছিল আমার আসলে ফ্যাশন নিয়ে খুবই পড়াশোনার ইচ্ছা ছিল, ফ্যাশন ডিজাইনিং এ পড়বো। সময়টা ছিল এরকম 2010-এ আমি অনার্স স্টার্ট করি আর কি। আমার 2009-এ এইচএসসি ছিল। ওই সময়ে পরিবার থেকে যে আমি বলবো আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চাই, ইনস্টিটিউটগুলো এরকম যে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া এই সাবজেক্টে পড়ার সুযোগ নেই। বড় ভাই বোনরা সবাই সরকারি তে পড়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছিলেন তখন। আমার আসলে বলার সাহস হয়ে ওঠেনি যে আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চাই, কিন্তু তারপরেও ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন নিয়ে কাজ করব, যেহেতু ভালো লাগা আছে। তো অনার্স চলাকালীন সময়ে আমি এরকম হঠাৎ করে আমার নিজের হাত খরচের টাকা থেকে আমি স্টার্ট করেছিলাম কয়েকটা ড্রেস ডিজাইন করে। মনে হলো যে আমি একটা অনলাইন পেজ কেন খুলে ফেলছি না। তারপর আমার বন্ধু ছিলেন নাইমা, আমার বান্ধবী, ওকে দিয়ে আমি হচ্ছে ড্রেস পরিয়ে ফটোশুট করে আমার ছোট ভাই ছবি তুলতো। আমরা জাস্ট নিজেদের মতো করে একটা খেলার ছলে অনলাইন পেজ চালাতে চালাতে শুরু হয়ে যায় এবং শুরুর পরে আমি অ্যাপ্রিসিয়েশন পেতাম। আচ্ছা, সবাই ভালো বলতো, প্রশংসা করতো। যে জায়গাটা থেকে আমার মনে হয় যে আমাকে আরো ভালো কিছু করতে হবে, তখন আমরা সিজনালি আমি ড্রেস ডিজাইন করতাম। ঈদের জন্য, পহেলা বৈশাখের জন্য নতুন কি করা যায় এটা নিয়ে চিন্তা করতাম সব সময়। এইভাবেই আসলে মানে এখন ওই শখের বসে যে আসলে আপনার উদ্যোগটা শুরু হলো অনলাইনে, এখন ওইটার কি অবস্থা? এখন মাশাআল্লাহ অনেক দূর এগিয়েছি, অনেকগুলো বছর পার হয়েছে। এখন 2009 আমি শুরু করেছি। শুরুটা 2011-তে আমার অনার্স ফার্স্ট ইয়ারের পরে। আস্তে আস্তে অনেকগুলো পথ পাড়ি দিয়ে মানুষের কাছে একটু একটু করে পৌঁছাতে পেরেছি। প্রতিটা স্টেপ আমার মনে আছে যে আমি
কষ্ট করে অর্জন আর কি। এখন আমি বিয়ের পোশাক নিয়ে কাজ করছি। যখন মনে হলো যে অনেক দিন হয়েছে একই রকম মানে ক্যাজুয়াল ড্রেস, পাঞ্জাবি, মেয়েদের কাবজা ড্রেস, শাড়ি করছিলাম, তখন একটু চেঞ্জ আনার জন্যই আমার মনে হয়েছে, কিংবা আমি দেখছিলাম যে আমাদের দেশের মেয়েরা এখন বিয়েতে শুধু শাড়ি পড়তে চাচ্ছে না, ওরা চাচ্ছে একটু অন্যরকম। আসলে ইন্ডিয়ান ফ্যাশন বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের ফ্যাশন দিয়ে আমাদের দেশের মেয়েরা খুবই অনুপ্রাণিত হয়। প্যাটার্ন নিয়ে কাজ মানে করতে পছন্দ করি। সেক্ষেত্রে একজন শাড়ি নাই পরতে চাইতে পারে, সে যদি শাড়িটা না পরতে চায়, একটা পোশাক যদি আমাদের দেশে ঠিক মানে আমরা অনেক সময় চাইলে পাই না, তখন দেখা যায় যে বাধ্য হয়ে দেশের বাইরে যে কিনে নিয়ে আসে। এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমি যদি একটা ব্রাইডের জন্য তার পছন্দের ড্রেসটা আমি যদি রেডি করে দিই, সেক্ষেত্রে আমার ডিজাইন সবই ম্যাক্সিমামই হচ্ছে ব্রাইডের রিকোয়ারমেন্ট শুনে তারপর হচ্ছে আমি তৈরি করে দিই। আমরা প্রি অর্ডার বেসড এখনো। ব্রাইডের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে আমরা তার পছন্দ শুনি। আমি তার স্টোরিটা শুনতে পছন্দ করি, যে কিভাবে কি চিন্তা করেছিল, চিন্তা করে বিয়ে নিয়ে তার স্বপ্নটা কেমন। তারপর ড্রেসটা রেডি করতে আমরা 15 দিন থেকে স্টার্ট করে 3 মাস পর্যন্ত সময় নিই। আচ্ছা, এভাবেই চলছে। আমি একটু উদ্যোক্তা হিসেবে, তরুণ উদ্যোক্তা হিসেবে আপনার সাথে একটু প্রথম বলি, সেটা অনলাইনের প্রথম যেটা বলি, আপনি 2011 সালে আপনি অনলাইনে শুরু করলেন। 2011 সালে কিন্তু বাংলাদেশে আসলে ইন্টারনেটও অতটা সহজলভ্য ছিল না, মানে হাতে হাতে এখন যেমন সবার মোবাইল ফোনে আছে, সেটি ছিল না। তো ওই সময় আপনি কিভাবে চিন্তা করলেন যে অনলাইনে আসলে? আমি তখন আসলে খুব হাতে গোনা, খুব কম অনলাইন শপ ছিল। তখন যেটা হতো, আমি খুব কয়েকজনকে, গুটি কয়েকটা পেজ আমি ফলো করতাম, আমি এখন নামও ভুলে গিয়েছি। তবে আমার মানে আমার কোনো অপশন ছিল না যে আমি কিভাবে সেল করব, যেহেতু একদমই ব্যবসা মানে আপনাকে একটা মূলধন রাখতে হবে, একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, একটা শোরুম অথবা সেল করার একটা বাজার তো থাকতে হবে। সেটা যখন ছিল না, তো আমরা ফেসবুক চালাতাম, পেজ দেখতাম, সেইখান থেকে আমার আসলে অবজারভেশনটা মানে আমার দেখতে দেখতে শেখা আর কি। চারপাশের মানুষ বলেন, মানুষ কি পড়ছে না পড়ছে সেটা আমি খুব খেয়াল করি, দেখতে ভালোবাসি। এইভাবেই আর কি দেখলাম যে না, অনলাইন পেজটা খোলা যায়। তখন কিন্তু এখনকার মতো এত টাফ ছিল না আর কি। আমার পেজে নর্মালি একটা ড্রেসের ছবি পোস্ট করলে সেখান থেকেই সেল হতো। এখন যেমন বুস্ট করে অ্যাড দিয়েও হয় না অনেক সময়, কিন্তু ওই সময়টা বেশ ছিল, অনলাইন পেজের সংখ্যা কম ছিল। আচ্ছা, এখন আপনি বলছেন যে এখন আসলে অনেক সময় বুস্ট করেও আসলে কাস্টমার পাওয়া কষ্ট হয়ে গেছে, এখন প্রচুর অনলাইন পেজ চলে এসেছে, অনলাইন শপগুলো চলে এসেছে। প্রতিযোগিতার মাঠটা এখন কতটা ইভেন, কতটা এখন মানে আসলে পেশাদারিত্বের সঙ্গে প্রতিযোগিতা চলছে, কি মনে হয় আপনার কাছে? প্রতিযোগিতাটা আসলে খুবই, একদিকে বলতে গেলে খুবই বেশি, আবার আরেকদিকে কোয়ালিটি মেনটেন করার ব্যাপারটা। এবং আপনি যদি পেশাদারিত্বের দিক থেকে সবাই আসলে মানে একটু অথেন্টিক এবং ভালো ভরসা করার জায়গা খোঁজে, সেই জায়গা থেকে কিন্তু প্রতিযোগিতা খুবই কম। কারণ আমাদের অনেক সময় আমরা নিজেরাই, আমি অনলাইনে কিনতে গেলে দুইবার ভাবি যে, আমার হয়তো পরের প্রশ্নটা এটাই হতো যে আসলে অনলাইনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা রাখা, তাই না? কেউ একজন হয়তো খুব সৎভাবে ব্যবসা করছে, কাস্টমারের ইচ্ছা হচ্ছে খুবই দাম দিচ্ছে, আবার আরেকটা পেজে হচ্ছে হয়তো খুবই প্রতারণা করছে, এটা তো প্রভাব ফেলে, আমাদের মানে ভরসা নষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে আমি বিয়ের পোশাকের জন্য যেটা করেছি, আমি একেবারে অনলাইনে কেউ ভরসা করবে না, যেহেতু একটা ড্রেসের প্রাইস থেকে শুরু করে একটা জীবনের একটা বড় একটা প্রোগ্রামের বড় একটা ঘটনা, কি বলবো, একটা বড় একটা ইভেন্ট বলা যায়, সবচেয়ে ইম্পর্টেন্স দিচ্ছে এখনকার এখন থেকে সবসময়। বিয়েটা আসলে সবাই খুবই বড় গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অনেক স্বপ্ন থাকে, প্ল্যান থাকে, বিশেষ করে মেয়েদের যে আসলে বিয়ের দিন কেমন লাগবে, এটা একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ, সেখানে তো অনলাইনে কেনার প্রশ্নই আসে না। তো আমরা যেটা করেছি, এখনো আমরা বলছি অনলাইন বেসড, কিন্তু আমরা
স্কেচ করে, ড্রয়িং করে, ম্যাটেরিয়ালস দেখিয়ে, ফেব্রিকের স্যাম্পল দেখিয়ে তারপর আমি মানে অর্ডার কনফার্ম করছি। তারপর মাঝখানে তারা কাজ দেখতে পাচ্ছে, আমাদের ফ্যাক্টরিতে যখন কাজ হয় সেখান থেকে ছবি পাঠানো হচ্ছে। মানে ভরসা করার আপনি কখন আপনার চিন্তা হলো যে আপনি যে ব্যবসা করছেন বা পোশাক ডিজাইন করছেন, এটি এখন আপনি ধীরে ধীরে বিয়ের পোশাকে চলে যান, কখন সিদ্ধান্ত এটা বা কেন সিদ্ধান্ত নিলেন? 2015-র দিকে। আচ্ছা 2014 কি 15-র দিকে আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগতো। আচ্ছা। আর আমার মানে কিছুদিন পর পর মানে একটু রিস্ক নিতে ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমার কোনো একটা বন্ধু, আমার একটা বন্ধুই হচ্ছে তার বিয়ের ড্রেসটা আমাকে জোর করে, তুমি পারবা এটা করে দাও আমাকে। তার গায়ে হলুদের ড্রেসটা আমাকে করতে দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমার শুরুটা আর কি। তারপর আমি খুবই থ্যাঙ্কফুল যে প্রথম ক্লায়েন্ট যে ছিলেন সে আমাকে ভরসা করে দিয়েছিলেন, যে জানে আমি খুব বেশি স্যাম্পল দেখাতে পারিনি যে আমি কি কি কাজ করেছি না করেছি। এখনো মনে পড়ে যে ব্রাইডগুলো আমাকে ভরসা করে এবং তারা ডিসহার্টেড হয়নি। যতগুলো ব্রাইড একদমই চোখ বন্ধ করে ভরসা করে দিয়েছে আমার কাছে। এই যে একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব আপনাকে দিচ্ছে, আমি যদি বলি পোশাকটা তৈরি করার দায়িত্ব, যেটা স্বপ্ন সে অনেক দিন থেকে দেখে আসলে। তো এই যে একটা মানুষের বিশ্বাসকে আসলে তার বিশ্বাস, তার চাহিদাকে সত্যি পরিণত করা, এই যে একটা বড় দায়িত্ব, মানে এইটা যখন করতে যান চ্যালেঞ্জটা কোন জায়গায়, কিরকম চ্যালেঞ্জের মুখোমুখি? এটা অবশ্যই অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। মানে মেন্টালি খুবই একটা ভয়ের জায়গা থাকে যে আসলে কি আমি ওনার মনটাকে আমি বুঝতে পেরেছি কিনা, ওনার পছন্দটাকে আমি বুঝতে পেরেছি কিনা। চ্যালেঞ্জ খুব একটা, আমি তারপরেও খুব একটা মনে করি না, কঠিন মনে করি না। কারণ হচ্ছে আমি কনফিডেন্ট। আমার মনে হয় যে আমি যদি ওনার ডিটেলসটা শুনে থাকি, আমি যদি তাকে বুঝতে পারি, তাহলে আমি যেটা মানে ইমপ্লিমেন্ট করব কিংবা যেটা আসলে ফাইনালি আসবে সেটা ভালো আসবে। এবং এভাবেই হচ্ছে। আমরা তার সাথে যতদূর কথা বলে বারবার মানে আমি কথা বলে নিই। আপনি বলছেন যে তার গল্পটা আপনি শুনতে চান, এটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ। সে কেমন পছন্দ করছে এটা কয়েকদিন কথা বললেই বোঝা যায়। এবং আমরা তো ম্যাটেরিয়ালস দেখাচ্ছি টাইম টু টাইম। আচ্ছা, মানে কারা আসলে আপনার ক্লায়েন্ট হচ্ছে, মানে কারা, মানে মোটামুটি বাংলাদেশের যে বিয়ের ট্র্যাডিশন, তাতে আমরা তো মোটামুটি ওই লাল বেনারসি বা এইদিকেই মানুষ বেশি দেয়, এবং ফ্যামিলি থেকে আসলে সবাই মিলে কেনাকাটা করে, এটাও তো একটা উৎসবের মতো, তাই না? উৎসব করে কেনাকাটা করে। তো কারা আসলে আপনার কাছে আসছে? এবং এটা আমার মনে হয় একটু বেশি ফ্যাশন সচেতন, একটু ট্রেন্ডি, যারা হচ্ছে আবার ওরাও কিন্তু একটা রিস্ক নিচ্ছে পরিবারের সবাইকে মানে বুঝিয়ে যে আমি কাস্টমাইজড ড্রেস নিব, আমি অর্ডার দিয়ে বানাবো, সবাই মিলে দেখে বসে কিনতে পারবে না, এটা সবাই মিলে এসে হয়তো অর্ডার দিতে পারবে যে আমাকে এটা বানিয়ে দেন। একটু ফ্যাশন সচেতন আমার মনে হয় যে ওরা চায় যে সবার থেকে একটু ইউনিক থাকবে। এই যে ডিজাইনার পোশাকগুলো, এটা তো দাম অন্যান্য পোশাকের চেয়ে একটু বেশি হয়ে থাকে, কারণ এই ইউনিক, আপনি এক পিসি হচ্ছে তার জন্য তৈরি করছেন সবকিছু মিলে। তো এটা কি আপনার মানে যারা ক্রেতা তাদেরকে বোঝাতে কষ্ট হয় কিনা? এটা কিছুটা বোঝাতে কষ্ট হয়, কারণ একটু মাঝে মাঝে মনে হয় প্রাইসটা অন্য রেডিমেড ড্রেসের চেয়ে একটু বেশি চলে আসছে, কিন্তু ওই যে একই কথা, ইউনিক হচ্ছে, আমাদের নিজেদের ফ্যাক্টরিতে নিজেদের ওয়ার্কাররা বসে বসে সেটা বানাচ্ছে, একটা সময় যাচ্ছে বড়, এটা ওরা বুঝে নেয় আসলে। বুঝতে পারে। এই যে আপনি বলছেন যে কথা বলছিলাম যে বাইরের, বিশেষ করে ইন্ডিয়ার কথা বলি, পাশের, এটা তারও ফ্যাশন নিয়ে তাদের কাজ অনেক এবং এটা ভ্যারাইটি অনেক। আমরা এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সবকিছু আমরা আসলে ঘরে বসে সারা বিশ্বের ট্রেন্ডটা আমরা বুঝতে পারি, জানতে পারি। তো এই ক্ষেত্রে আপনি যখন ডিজাইন করছেন, সেটি কতটা প্রভাব ফেলে? যারা কাস্টমার আছে তারা আসলে কতটা জেনে বুঝে খোঁজ নিয়ে আপনার কাছে আসে, নাকি আপনাকে আসলে বিষয় বুঝাতে হয়? আমি দুইটা জিনিস মেনটেন করার চেষ্টা করি। একটা হচ্ছে আমি চাই আমি আমাদের দেশি ফ্যাব্রিকটা ব্যবহার করব, আর এখানকার ওয়ার্কাররা তো আছেই, কাজ করে আমার এখানকার আর্টিসানস, কিন্তু আমি একটা জায়গায় আমি নকশার ক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান দিয়ে প্রভাবিত হচ্ছি কিনা ঠিক, আমার এখানে আমাকে ক্লায়েন্টের পছন্দটা মেনটেন করতে হয়। সে যেরকম নকশা চাচ্ছে, এখনো আমাকে ক্লায়েন্টের পছন্দটাই আমি মানে চেষ্টা করছি।
পরে হয়তো আরো স্প্রেড আউট করলে আমি হয়তো তখন আমার নিজের মোটিভ, নিজের নকশা, যখন আমাদের জায়গাটা সেরকম স্ট্রং হয়ে যাবে যেটা আমরা ভালো করছি, সে জায়গাটা হলে হয়তো আমার পছন্দের মোটিভ আমি ব্যবহার করতে পারবো কিংবা আমার পছন্দের নকশা প্যাটার্ন। কিন্তু এখনো আমাকে ক্রেতার পছন্দের নকশা, ক্রেতার পছন্দের কাট, সেগুলো মেনটেন করতে হচ্ছে। আর ইন্ডিয়া অন্যান্য দেশ দ্বারা প্রভাবিত কিছুটা ওরা হয়, যে জায়গা থেকে আমার কাজে মনে হয় যে আসছে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি চাই যে আমি আমাদের বৈশিষ্ট্য। তবে আমার ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে মাসলিন এবং জামদানি ব্যবহার করার চেষ্টা করছি। আচ্ছা, আর আমরা এই দেশি বিষয়ে আরেকটু কাপড়গুলো কথা বলবো। Sure. একটা ছোট বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ এই ইয়াং নাইট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি সাফিয়া সাথীর সঙ্গে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং তিনি মূলত যে বিষয়টি না আসলে আমরা করেছি বাংলাদেশে, তিনি বিয়ের পোশাক নিয়ে কাজ করছেন। খুব দেখা যায় না আসলে, অনলাইনে কাজ করছেন। তো এটি নিয়ে আসলে তার সাথে আমরা কথা বলছি। আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আপনি জিজ্ঞেস করছিলাম যে যখন আপনি ডিজাইন নিয়ে, যখন আপনি বিয়ের পোশাক ডিজাইন করেন, সেখানে আসলে এই যেহেতু বলছে বাঙালিদের বিয়ে, আমরা এক ধরনের ট্রেডিশন আছে আসলে, শাড়ি, বেনারসি শাড়ি পরে বিয়ে হবে। এবং এটা যখন আপনি অন্য ডিজাইনে যাচ্ছেন বা হয়তো লেহেঙ্গা সে চুজ করছে বা অন্য পোশাক চুজ করছে, সেখানে আসলে আপনি যখন ডিজাইন করেন বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি, সেটি আসলে কতটা আপনার মাথায় থাকে যে আপনি করবেন? কারণ পুরো অনুষ্ঠানটা তো বাংলাদেশের সেই সংস্কৃতি কালচারে হচ্ছে, তো সেখানে পোশাকটা সেই অনুষ্ঠানের সাথে মিলানো, এই চিন্তা ভাবনাটা কতটা থাকে? চিন্তা ভাবনা অবশ্যই থাকে যে আমরা একেবারেই যেন দেশের সংস্কৃতির বাইরে চলে না যাই। সেক্ষেত্রে আমি বলেছি যে আমি ফ্যাব্রিকটা কে মাথায় রাখি। ওড়নাটা অনেক সময় জামদানি ওড়না অ্যাড করে দিচ্ছি, যেহেতু যে কোনো প্যাটার্ন কিন্তু আপনি পরতে পারেন, যে কোনো কাটের একটা পোশাক আপনার পরার ইচ্ছা হতেই পারে। তো এই জায়গা থেকে আমরা মোটিভটা অনেক সময় দেশীয় মোটিভ আমি ব্যবহার করি। হাতি, ঘোড়া, পালকি, এটাও আমার অনেক পোশাকে চলে আসে। আচ্ছা, মানে যখন এই পোশাক যখন তৈরি হন, শুধুমাত্র কি মেয়েরাই আসলে অন্য ধরনের পোশাক তৈরি প্ল্যান করে, নাকি ছেলেরাও আসলে এখন? ছেলেরা শেরওয়ানি, তারপর পাজামা, এগুলোতে নতুন নতুন কাট পছন্দ করছে। আমাদের যেটা হয় যে মেয়ের সাথে ছেলের পোশাক মিলিয়ে বানানোর একটা টেন্ডেন্সি আমি দেখি, সেখানে আমরা ওদের হেল্প করতে চেষ্টা করি যে এক সময় মানে পাওয়া যেত না, এখন কিছুটা পাওয়া গেলেও তবে খুবই রেয়ার যে একই রকমের কাছাকাছি কাপড়ের শেরওয়ানি কিংবা কোটিটা যদি হয়। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি আর কি। এই যে মানে ফ্যাশন ডিজাইনিং, এটি বাংলাদেশ আসলে ক্যারিয়ার হিসেবে কতটা এখন তো প্রচুর আমরা আসলে দেশীয় পোশাকের দোকান আমরা দেখছি, ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, ব্র্যান্ড হয়েছে অনেক, এবং বাংলাদেশে কিন্তু অনেক উৎসবগুলো হচ্ছে। এবং কিন্তু পয়লা বৈশাখের কথাই বলি, এখন কি ঈদের মতোই কেনাকাটা কিন্তু পয়লা বৈশাখে হয়। তো সবকিছু মিলে এটি আসলে এই যে আলাদা বিয়ের পোশাক তৈরি করা, আলাদা তৈরি করা, এটি আসলে ইন্ডাস্ট্রি হিসেবে কতটা দাঁড়াচ্ছে? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ জনসংখ্যা তো দিন দিন বেড়েই যাচ্ছে এবং মানুষের ফ্যাশন ভাবনা খুবই, ইদানিং মানুষ খুবই ফ্যাশন সচেতন, মেয়ে বলেন ছেলে বলেন সবাই খুবই ফ্যাশন সচেতন, এবং একটা মৌলিক চাহিদা পোশাক, এটার চাহিদা দিন দিন বাড়তেই থাকবে। এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে অবশ্যই ভালো ক্যারিয়ার ভাবনায় আনা উচিত। সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত পোশাকের দাম কিভাবে কমিয়ে নিয়ে সহজলভ্য করা যায়, আরো ব্র্যান্ডগুলা, ডিজাইনার পোশাক যেন আমাদের হাতের কাছে থাকে। আমরা চাইলে অনেক সময় ডিজাইনার হাউসের পোশাক পরতে পারি না দামের কারণে, সেটা নিয়ে রিসার্চ করা যেতে পারে কিভাবে কমানো যায়। যেমন আমি চেষ্টা করছি আমার বিয়ের পোশাক কিভাবে দাম কমিয়ে আনতে পারি, কিভাবে আমাদের ওয়ার্কার চার্জটা কমিয়ে আনতে পারি, সেই জায়গা থেকে আমি ট্রেনিং এর ব্যবস্থা করব, আরো অধিক জনসংখ্যা কিভাবে আমার কাজে ইনভলভ হতে পারে। আমি এটা প্ল্যান চলছে, সামনে এটা আমি আসলে জানাবো যে। আচ্ছা, একটা বিষয়, আমি এর আগে অনুষ্ঠানে কথা বলছিলাম, তারা বলছিলেন যে একটা বড় সমস্যা অনলাইন, যারা অনলাইন বেসড প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা করছেন, যে নকল
জি। কারো পোশাকটা নকল হ্যাঁ, করে হ্যাঁ, এটি অভিজ্ঞতা আসলে আপনার কিরকম? এটা আপনার একটা ফটোশুটের ছবি ব্যবহার করে খুব সহজেই তারা কপি করে নিতে পারছে অথবা কেউ করছে। এটা আসলে মানে করতে যারা করছে তারা করবেই। যারা করছে আমার মনে হয় তারা করুক। কারণ হচ্ছে তারা কপি করছে বলে আমি আবার আ অনুভব করছি যে আমাকে আরো নতুন ডিজাইন বের করতে আচ্ছা, হবে আচ্ছা। যাতে আমি আরো একটু এগিয়ে যেতে পারি। এটা নিয়ে আমি খুব বেশি একটা চিন্তা করি না। কিংবা আমার বিয়ের পোশাক কপি করা নিয়ে আমি খুব বেশি একটা ভয়ও পাই না কিংবা ভয়ও নাই অত বেশি। আচ্ছা, মানে আমি এখন একটু আবার আপনার উদ্যোক্তা হওয়ার এসে যেতে চাই। যখন জি, আপনি sure। শুরু করলেন, আপনি একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন। বলছিলেন যে শখের বশে শুরু করেছেন। জি। এতদিন পরে এসে প্রায় ২০০৯ যদি ধরি যে শুরু করা বা ২০১১ যদি শুরু করি, অনেক বছর হয়ে গেল, তাই না? ৯ বছর হ্যাঁ। হয়ে গেছে। তো তখন আসলে আপনার সাপোর্টটা কেমন পেয়েছিলেন ফ্যামিলি থেকে? এখন সেই অবস্থার কিরকম অবস্থা? আচ্ছা, ফ্যামিলি থেকে অবশ্যই আমি তো স্টুডেন্ট ছিলাম। তখন আব্বা চায়নি যে কেউ মেয়েরা সেলাই-টেলাই নিয়ে পড়ে থাকুক। আচ্ছা। তখন তো আসলে উদ্যোক্তা হব এটা তো আসলে বুঝতো না। সেলাই, জামা-কাপড় এগুলো নিয়ে দৌড়াদৌড়ি। আব্বা তো সবসময় আমাদের শিখিয়েছেন খুবই স্বাবলম্বী হইতে হবে। সেলফ ডিপেন্ডেন্সি তো পরিবার থেকে শিখেছি। অন্যের ওপর ভরসা কোনোভাবেই মানে আমরা মানে শিখিনি। ভাই-বোনরা সবাই খুবই আ নি আ প্রোঅ্যাক্টিভ। তো আমার পছন্দটা যেহেতু সবার থেকে আলাদা ছিল, আমি একটু লুকিয়ে করার চেষ্টা করতাম। যে ভালো কিছু হলে জানাবো, ভালো কিছু হলে জানাবো। কিন্তু আমাকে তো সবসময়ই দেখা যেত যে আমি খুবই ব্যস্ত। আচ্ছা। ক্লাস শেষে আমি কাপড় কালেক্ট করছি। তারপর ব্লক বাটিক বলেন, অন্যান্য কাজে ফ্যাক্টরিতে সময় দিচ্ছি। এটা আস্তে, আস্তে প্রকাশ পেয়ে যায়। তারপর নিউজপেপারে ২-১ টা কাজের কারণে ছবি আসে। তখন আব্বা ভালো মানে হ্যাঁ, ছোট মেয়ে ফ্যাশন ডিজাইনার হতে চায়। ঠিক আছে মানে কিন্তু তারপরেও আম্মা এখনো পর্যন্ত মাঝে, মাঝেই না করে। কিন্তু খুবই এরা একদিক দিয়ে সাপোর্টিভ। কারণ হচ্ছে আমরা যে কাজের জন্য যে স্বাধীনতাটা পেয়েছি এটা সব পরিবার দেয় না। যে আমাকে বাইরে উদ্যোক্তা হিসেবে কাজ করতে কিন্তু কোনো সময়ের আপনার মানে বাধা থাকে থাকে না। সময়ের মধ্যে আপনার রুটিন বেঁধে রাখতে পারবেন না। যখন তখন কাজের জন্য বাইরে যেতে হতে পারে। একটা ব্যবসা দাঁড় করানো তো অনেক আসলে সময় দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার একটা বড় সুবিধা হচ্ছে যে আপনার দোকান নেই। আমার একটা ছোট একটা জায়গা আছে সেটা হচ্ছে বনানী ১২ তে আমি একটা হাউসের সাথে কোলাবোরেশন করছি। ওরা তখন ব্রাইডাল ড্রেসের জন্য ডিজাইনার খুঁজছিল। আমি আচ্ছা। ওয়াল রেন্ট একটা সিস্টেম বের হয়েছে আমাদের দেশে খুবই ভালো একটা উদ্যোগ। সেটা হচ্ছে ফ্যাশন হাউসগুলা তাদের স্টোরে আরকি বিভিন্ন ওয়াল পার্ট, আচ্ছা। পার্ট করে ভাগ করে দেয়। কারণ আমার দরকার এই কারণে হয়েছে যে ক্লায়েন্টের সাথে মিট করার একটা জায়গা দরকার হয় এবং সেটা একটা কমফোর্টেবল জায়গা বনানী কিংবা গুলশান হলে আমার ক্লায়েন্ট কিংবা ক্রেতারা ওই এলাকা বেসড বেশি। সেই জায়গা থেকে আমার একটা ছোট জায়গা আছে বনানী ১২ তে। আচ্ছা, এই যে আপনার এই ব্রাইডাল যদি পোশাকের কথা বলি, এখন তো শহর কেন্দ্রিকই আছে আপনার। হ্যাঁ, এখনো বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক। আচ্ছা, ঢাকা কেন্দ্রে। ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান কিরকম আছে, কিংবা আপনি ঢাকার বাইরে থেকে কোনো সাড়া পান কিনা? ঢাকার বাইরে থেকে সাড়া পাই। আচ্ছা। কিন্তু ওরা আসলে বাবা-মাকে পর্যন্ত মানে ওইভাবে বুঝাতে পারে না যে আচ্ছা। অর্ডার দিয়ে চলে যাবে, তারপর আমরা বানিয়ে পাঠিয়ে দিব আচ্ছা, অথবা আচ্ছা, কিছু ওই যে আমরা বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। আমি চিটাগং থেকে কিছু অর্ডার পেয়েছিলাম। চিটাগং এর ক্লায়েন্ট ছিল আমার। ঢাকার বাইরে সাভারে হয়েছে কাজ অনেক। কিন্তু আশা করি হবে। আচ্ছা। ভরসার একটা জায়গা মানে তৈরি এই হয়ে গেলে বিশ্বাসযোগ্যতা, এই যে অনলাইনের উপর মানুষের বিশ্বাসযোগ্যতা এবং হ্যাঁ। মানুষ আসলে অভ্যস্ত হওয়া, অনলাইনে জিনিস কেনা এবং ঠিক সময় পেয়ে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ। পাশে তো সেটা অনেক বেশি হয়েছে এবং সারা বিশ্বে তো হচ্ছে। আপনার কাছে বাংলাদেশের মানুষের যে ক্রেতারা আছে তাদের মানসিক অবস্থা কি মনে হচ্ছে, যে পরিবর্তন কি দ্রুত হচ্ছে নাকি আপনাদের চাহিদার চেয়ে আসলে মানুষ অনলাইনের দিকে কম ঝুঁকছে? এটা আসলে মানুষ ঝুঁকতে চায় যেহেতু আরাম, সহজ। অন্যান্য পণ্যের ক্ষেত্রে অনলাইন কসমেটিক্স বলেন, অনলাইন ক্যাজুয়াল ওয়্যার বলেন। কিন্তু যখনই দেখে যে ভরসার জায়গাটা নেই, তখন হচ্ছে একটু পিছিয়ে যায়। আমি আসলে এখন অনলাইনের প্রতি ভরসার নাকি অফলাইন কিনতে চাই, এটা নিয়ে আমি একটু বাজারের অবস্থা নিয়ে কনফিউজড আমি নিজেও। আচ্ছা। তবে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বেড়েছে, সেটা হচ্ছে কসমেটিক্স অ্যান্ড যে জায়গাগুলোতে ভরসা করা যায় সেখানে বেড়েছে আরকি। আচ্ছা, এবং আপনি তো আবার ওয়েডিং প্ল্যানারও। জি। মানে
কখন আপনার মনে হলো যে ঠিক আছে আপনি কি বিয়ের পোশাক তৈরি করতে করতেই পুরো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনায় যোগ দিলেন? এরকমই কিছুটা। আচ্ছা। কারণ আমি বলছিলাম যে আমি আসলে দেখতে পছন্দ করি। আর ছোটবেলা থেকে এটাও আমার খুবই পছন্দের একটা প্রফেশন ছিল যে ওয়েডিং প্ল্যানিং, একটা বিয়ের সেট কেমন হবে, বিয়ের ভেন্যুটা কিভাবে সাজানো হবে, এটা আমরা যেটা করতাম যে পরিবারের কারো প্রোগ্রাম হলে নিজেরাই শাড়ি ঝুলিয়ে, আচ্ছা। কাপড় দিয়ে, ফুল দিয়ে, সেই জায়গা থেকে একটা উইকনেস তো ছিল। সেইটা থেকে এটা শুরু করেছি 2015-তে। হঠাৎ করে একদিন ফেসবুক পেজ খুলে, পেজ থেকে হ্যাপি ইভেন্টস নাম আমার পেজের নাম, যেটা ছিল যে ইভেন্টটা যেন হ্যাপি হয়, হ্যাপি ইভেন্টস এরকম চিন্তা করে নাম দিয়েছিলাম। এবং প্রথমে যেটা ছিল খুবই ঝুঁকি নিয়ে, মানে আমার প্রতিটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করে তারপরে না আমাকে একটু একটু করে আগাতে হবে। এবং আমার পুরো ব্যাপারটাই হচ্ছে বলে না মুখের কথায় ছড়িয়ে ছড়িয়ে আমার মার্কেটিংটা হয়, যে কেউ একজন সাজেস্ট করে আমার কথা, আমার ক্লায়েন্ট যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছে বেশিরভাগই ওদের মাধ্যমে আমার পরবর্তী ইভেন্টগুলো পাওয়া হয়। আচ্ছা, যখন আপনি কথা বলতে যান কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছেন, আপনি এক হচ্ছে তরুণ উদ্যোক্তা, একজন হচ্ছে মেয়ে, যখন নারী হিসেবে যখন দেখেন বাংলাদেশে এখনো আমার মনে হয় এখনো এই জায়গাটাতে এক ধরনেরই আছে যে একজন নারী পুরো দায়িত্বটা নিবে, তার বিশ্বাস করে এত বড় দায়িত্বটা দিবে, এই জায়গায় বাধার সম্মুখীন হন কিনা? এই জায়গায় মানে মাঝে মাঝে অনেকে বলে যে এত ছোট একটা মানুষকে এত বড় একটা ডিল দিয়ে দিচ্ছি, বাবা মারাও একটু চিন্তা করে। আবার আমি দেখেছি এই জায়গা থেকে আমাকে একজন বললেন, ও যেহেতু মেয়ে এবং তরুণ এবং খুবই নতুন কাজ করছে, সে ডেডিকেটেডলি কাজ করবে, এইভাবে চিন্তা করে অনেকে। আর আমার মনে হয় নারী হিসেবে আমি বাধার চেয়ে আমাকে ভরসা করতে পারে বেশি। এদিক দিয়ে আমি ব্লেসড। তো আরেক বাধা হয় হচ্ছে কাজের ক্ষেত্রে, আমি ওয়ার্কারদের কিভাবে বুঝাবো কিংবা তারা আমাকে কতটুকু শুনবে, এটা নিয়ে কিছুটা সমস্যা হয়। তারপর আমি যখন তখন বাইরে থাকতে পারি না। আমার কালকে গলফ গার্ডেনে ইভেন্ট ছিল, আগের দিন পুরো রাতে ওখানে কাজ চলেছে, আমি থাকতে পারিনি। আমাদের ম্যানেজার অন্যান্য সবাই ছিলেন, সারা রাত আমি কাজ করতে পারি না। সেই জায়গা থেকে আমি ছেলে হলে নিশ্চয়ই আমি সারা রাত বাইরে থেকে জিনিসটা নিজের চোখে দেখতে পারতাম, যেটা আমি পরের দিন ভোরবেলা যে জয়েন করি। এই সামাজিক একটা বাধার সবসময়, হ্যাঁ, এটা আমাদের সবার জন্য কাটতে শুরু করেছে কি আপনাকে? না, যেহেতু প্রচুর নারী এখন আসলে উদ্যোক্তা হিসেবে আসছে, কাজ করছে, বাইরে কাজ করছে, সবকিছু, মানে আমি যদি বলি যে আপনি কি নারীদের স্বাধীনতা বলি কিংবা নারীদের এগিয়ে আসা বলুন এই বিভিন্ন কাজে, একদম এই যে ইন্ডিভিজুয়াল ব্যবসা সবকিছুতে, মানে পরিবেশটা কতটা এখন আপনাদের অনুকূলে যাচ্ছে? পরিবেশ একদিকে বলতে গেলে অনুকূলে যাচ্ছে না, কারণ ঘর থেকে বের হলেই আমরা সবাই কিছুটা না কিছু হেনস্থা বা কিছু হ্যারাসমেন্টের শিকার হই, কিন্তু সব সময় আবার না। আমি যে 9 বছর ধরে 8-9 বছর ধরে কাজ করছি, আমার সাথে কোনো রকমের বাজে ঘটনা এখনো ঘটেনি। সেদিক থেকে আমি মাঝে মাঝে বলি যে আমরা যে বাংলাদেশকে এত বাজেভাবে কিংবা আমরা সবসময় এত নেগেটিভ বলতে থাকি, কিন্তু অনেক সময় কিন্তু এত নেগেটিভ নাও, যদি আপনি মানে নিজে শক্তভাবে, আমার মনে হয় কনফিডেন্স অথবা সাহসেরও একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে সবসময় তো মনে মনে চাইতে থাকি যে কোনো বিপদ না হোক, আমি ভালোভাবে কাজটা শেষ করে ঘরে ফিরতে পারি। তবে অনুকূলে কিছুটা তো মানসিক পরিবর্তন হয়েছে, তো আশা করি আরো হবে। এই যে আপনার ব্রাইডাল পোশাক, আপনি মানে ওয়েডিং পোশাক ডিজাইন কিংবা প্ল্যানিং সবকিছু, এই যে আপনার একটা উদ্যোগ নিয়েছেন, আপনি একটা ব্যবসা দাঁড় করাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম? ভবিষ্যৎ পরিকল্পনা, এটা তো আমি মাত্র, আমার মনে হয় আমি এখনো শিখছি, এখনো একেবারেই শিখার পর্যায়ে। এটাকে ছড়ানোর পরিকল্পনা, আরো কিভাবে বড় করা যায়, আরো কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কিছু যোগ করা যায়, ওয়েডিং প্ল্যানিং বলেন, বিয়ের পোশাক বলেন, সেটাতে আরো কিভাবে নতুনত্ব আনা যায়। এই যে আপনি বলছেন যে আপনি এক্সপ্যান্ড করতে চান আর বড় করতে চান, এটার জন্য টাকা দরকার, মূলধন একটা বড় একটা ব্যাপারে ব্যবসাতে। তা আপনারা যখন যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা করছেন কিংবা এই ইভেন্ট ম্যানেজমেন্টে আসছেন, সেখানে আসলে এই মূলধনটা জোগাড় করা কিংবা কোনো ব্যাংক লোন না সবকিছু, এটা আসলে কতটা টাফ হয়ে যায় বা কত সহজ? এটা আসলে আমার ব্যবসা দাঁড় করানোর আমার সবচেয়ে বড় ঝুঁকি বলেন, বড় কষ্ট বা ইসের জায়গাটা হচ্ছে আমার মূলধনটা। আমি বুঝতে পারছি কিভাবে, মানে কি করা উচিত,
কিভাবে ব্যবসাটা প্রসার করা যাবে, কি করা উচিত। কিন্তু আমাদের দেখা যায় এই ক্যাপিটালের জায়গা থেকে কিংবা ইনভেস্টমেন্টের জায়গা থেকে আমি এখনো মানে জিনিসটাকে বাড়াতে পারিনি। তো এই জায়গায় আমি চেষ্টা করছি আর কি। আচ্ছা। এখন আসলে আমি বিজনেসটা রিকনস্ট্রাকশনের একটা জায়গায় আছি। মানে আপনি মানে ব্যাংক লোন বা এই সুবিধাগুলোকে আছেন আসলে অনেক বেশি প্যাচালো হয়ে যায়। অনেক বেশি প্যাচালো বলে আমি এখনো পা দিচ্ছি না। আচ্ছা। এতদিন যেটা হয়েছে পুরোটাই আমার নিজের চেষ্টা এবং একটা জায়গা থেকে একটা প্রজেক্ট থেকে প্রফিট দিয়ে আরেকটা প্রজেক্ট দাঁড় আচ্ছা। করানো এবং নিজের চেষ্টায়। এখন মানে আমি বলছিলাম যে আমি রিকনস্ট্রাকশন এখন একটা পজ নিচ্ছি, সবকিছু প্ল্যান করে গুছাবো এবং তারপরে এটাকে কিভাবে আরো ছড়ানো যায়। এবং যারা আপনি যারা ক্লায়েন্ট, এই যে একটা পুরো বিয়ের পরিকল্পনা নিয়ে আপনি যখন যাচ্ছেন, তো কিন্তু অনেক কিছু থাকে, ছবি অনেক কিছু। জি। এখন তো ওয়েডিং ফটোগ্রাফিতেও প্রচুর টাকা মানুষ করে। কিন্তু আসলে যখন ক্লায়েন্টগুলো আসলে কত কি বলবো আধুনিক হচ্ছে কিংবা এই ব্যাপারটা বুঝে আপনার কাছে আসছে, নাকি যখন বলছেন যে আসলে ছবি তুলতে 30,000 টাকা খরচ হবে, 40,000 টাকা খরচ হবে, তখন তারা আসলে অবাক হয়ে যায় কোনটা? না, না, এখন সবাই এটা নিয়ে খুবই পরিচিত। ওয়েডিং আচ্ছা। প্ল্যানিং বলেন, ফটোগ্রাফি, বিয়ের প্রোগ্রামটা পুরো আয়োজনটা খুব সুন্দরভাবে গুছানো হবে। এটা নিয়ে সবাই এই ব্যাপারটার সাথে পরিচিত, ইভেন্ট প্ল্যানারের সাথেও মোটামুটি পরিচিত। কিছু, কিছু সময় হয় যে বিয়ের ডেকোরেশন ২-৪ ঘন্টার জন্য এত বড় একটা অ্যামাউন্ট চলে যাবে। সেটা অনেকে করতে চায় না। তাদের জন্যও আমাদের বিশেষ ব্যবস্থা থাকে যে কিভাবে কম বাজেটে সুন্দর করে একটা অর্গানাইজড প্রোগ্রাম করা যায়। আর বিয়ে বলতেই খাবার-দাবার, ক্যাটারিং, ফটোগ্রাফি, এটা তো সারা বছরের জন্য স্মৃতি হিসেবে ফটোগ্রাফি রাখতেই হয়। এটা সবাই কম বেশি ছোট বড় প্যাকেজ মিলিয়ে হয়ে যায় ওদের জন্য। আচ্ছা, সাহেব, যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার শুভকামনা আপনার অনেক ভবিষ্যতের জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ভালো লেগেছে অনেক। দর্শক, এই আমরা নতুন নতুন উদ্যোক্তা নিয়ে আসছি আমাদের অনুষ্ঠানে। একটা উদ্দেশ্য যে যারা অনুষ্ঠান দেখছেন, তরুণরা আছেন, কি করবেন ভাবছেন, তাদেরকে অনুপ্রাণিত করা। যে সাথী যেটা বলছিল যে রিস্ক নিতে হবে, ঝুঁকি নেওয়ার সাহসটা থাকতে হবে, ইচ্ছাটা থাকতে হবে, পেশাদারিত্বটা বজায় রাখতে হবে, তাহলে সফল হওয়া সম্ভব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।